Hello everyone, welcome to Somnath Sir Math. RRB NTPC Intense Revision Class 3 Lecture 3 তে তোমাদেরকে ওয়েলকাম। দেখো বাংলায় সেরা অঙ্কের প্র্যাকটিস ক্লাস আরআরবির জন্য তার আজকে লেকচার 3 নম্বর লেকচারে। আশা করি আগের লেকচার দুটো তোমরা দেখেছো, যারা যারা আগের দুটো লেকচার কমপ্লিট করেছো তারা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও, এবং এই ক্লাসটা আগের দুটো ক্লাস কিন্তু দেখে নিতে পারো তোমরা প্লেলিস্টে। তোমরা ইন্টেন্স রিভিশন প্লেলিস্ট থেকে কিন্তু সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে। চলো আমি শুরু করছি আজকের ক্লাস। যারা এই ক্লাসের পিডিএফ প্রয়োজন তারা কিন্তু টেলিগ্রাম থেকে ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। ওকে, চলো। কিংবা আমার অ্যাপ সোমনাথ স্যার ম্যাথ থেকে কিন্তু সমস্ত পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো। দেখো যারা যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি ফ্রি মক টেস্টের খোঁজ করছো তারাও কিন্তু সমস্ত মক টেস্ট গুলো অ্যাভেল করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আমার অ্যাপ সোমনাথ স্যার ম্যাথ থেকে। ওখানে ফ্রি মক টেস্ট সিরিজ থেকে আরআরবি টেস্ট সিরিজ থেকে কিন্তু ওখান থেকে কিন্তু মক গুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে যে প্রশ্নটা দেয়া আছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ হট এয়ার বেলুন গোয়িং আপওয়ার্ড ইন এ ভার্টিক্যাল ডিরেকশন when view from a distance of 300 meter from point of light, the chances of the changes from 30 degree at 10 am to 60 degree at 10.2 অর্থাৎ 10টা 2 am এ 10টা থেকে 10টা 2 তে 30 ডিগ্রি থেকে এলিভেশনটা 60 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাচ্ছে যদি বেলুনের স্পিড ভার্টিক্যাল ডিরেকশনে কত সেটা জানতে চাওয়া হয়েছে। এটা দেখো আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের একটি পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। তো কিভাবে করবো দেখো, মনে করো বেলুনটি এই একটা উচ্চতায় উঠছিল, কত মিটার দূরে? 300 মিটার দূরবর্তী। তো এটা হচ্ছে 300 মিটার একটা লেন্থ। এখান থেকে একটা দূরত্বে 30 ডিগ্রি দূরত্বে উঠছিল, এখানে 30 ডিগ্রি এখানে প্রথম উঠছিল ধরো, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তারপরে হয়ে গেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 60 ডিগ্রি। তো এটা হয়ে গেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি আছে, তো বলছে এখানে যখন আছে তখন হচ্ছে 10টা 2 ছিল, 10টা বাজছিল, 10টা এম। যখন এখানকে গেছে 10টা 2 হয়েছে। তাহলে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হয়েছে, কত এই ভার্টিক্যাল পজিশনে, হ্যাঁ, আমি কতটা ডিস্টেন্স গেছে দেখবো, আর সেই ডিস্টেন্সটা কত সময় গেছে সেটা দেখবো। তাহলে আমরা স্পিড পেয়ে যাবো, হ্যাঁ কিনা? আমার ডিস্টেন্সটা বার করতে হবে, সময় দেখতে পাচ্ছি কত? 2 মিনিট। তাহলে এইটুকু গেছে 2 মিনিটে। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। তাহলে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স করার আগে আমরা অনেক রকম ভাবে করতে পারি, কিন্তু আমরা ইন জেনারেলি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এই তিনটে ডিগ্রি থেকেই আমাদের কোশ্চেন মোটামুটি আসে। তো আমরা ট্রিগনোমেট্রিক রেশিওর এই তিনটে ভ্যালুর জন্য কি কি ধরনের কন্ডিশন আসতে পারে সেগুলো একটু দেখে নিই। যদি আমরা কোথাও দেখি যে আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 হয় এটা হবে কত? 60, আর এটা হবে কত? 90। তো 30 ডিগ্রি থাকলে তার অপোজিটে মনে রাখবো 1 হবে, 60 ডিগ্রি থাকলে তার অপোজিটে √3, আর এটা হবে 2। এটা ঘটে। আচ্ছা, যখন আমাদের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি থাকবে, যদি আমরা দেখতে পাই অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, তখন কত হবে? অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি থাকে, তাহলে 60 ডিগ্রি থাকলে এখানে হবে কত? 60 ডিগ্রির উল্টো দিকে সবসময় √3 হয়, এটা 30, 30-এর উল্টো দিকে হবে 1 এবং এটা হবে 2। এবং এটা যদি 45 ডিগ্রি থাকে তখন কি হবে? যদি 45 ডিগ্রি হয় তখন হবে কত? রেশিও, অর্থাৎ পারপেন্ডিকুলার বেস এবং হাইপোটেনিয়াসের রেশিও কিন্তু আমি কথা বলছি। 45 ডিগ্রি হলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা হবে 2। ব্যাস, এইভাবে চলবে। তাহলে এখন ঘটনাক্রমে যদি আমরা 30 ডিগ্রিটার কথা ভাবি, এই 30 ডিগ্রিটার কথা ভাবি, তাহলে এই 30 ডিগ্রির উল্টো দিকে কত হয়? 1। তাহলে এই পুরোটা হবে কত? এই পুরোটা হবে √3। এটা যদি 1 হয় এটা হবে √3, হ্যাঁ কিনা? এবারে যখন আমরা 60 ডিগ্রির কথা ভাবছি পুরোটা, তাহলে দেখো 60 ডিগ্রির উল্টো দিকে √3 হয়, ভালো করে বুঝবে। 60-এর উল্টো দিকে কি হয়? √3 হয়, আর এটা হয় 1। কিন্তু 1-এর বদলে কত দেওয়া আছে? অলরেডি √3 দেওয়া আছে। তাহলে 1 মানে যদি √3 দেওয়া হয়, তাহলে √3 পাইলে কত হবে? √3 × 3, 3 হয়ে যাবে, হ্যাঁ কিনা? তাহলে এইটা √3 দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রির এইটা হচ্ছে 30, 30-এর উল্টো দিকে 1 হয়, 1-এর বদলে √3 দেওয়া আছে, তাহলে 60-এর উল্টো দিকে কত হয়? √3, √3 কত হয়ে যাবে? √3 × 3, এই পুরোটার ভ্যালু যাচ্ছে 3, এই পুরোটার ভ্যালু 3। তাহলে এখানটার ভ্যালু কত হয়ে যাবে? 2 ইউনিট। পুরোটা যদি আমি নাম দিয়ে দিই A B C D, আমি যদি দেখতে পাই AC ইকুয়াল টু যদি 3 ইউনিট হয় আর BC ইকুয়াল টু যদি 1 ইউনিট হয়, তাহলে আমি নির্ঘাত বলতে পারি AB ভ্যালু হবে 2 ইউনিট, হ্যাঁ কিনা? এবার এখান থেকে এটাই তো বলে দিয়েছিল যে কত দূর থেকে দেখছিল, 300 মিটার দূর থেকে। তাহলে CD বা √3 ইউনিট ইকুয়াল টু দেওয়া আছে কত? √3 ইউনিট ইকুয়াল টু দেওয়া আছে কত? 300। তাহলে √3 ইউনিট যদি 300 হয়, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে? 300/√3। ওপর নিচে √3 গুণ করে দাও, 300 √3/3 মানে 100 √3। ওকে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে?
200√3, তাহলে 200 গুণিত √3 ভ্যালু কত? 1.732। ঠিক আছে, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4। ঠিক আছে না? আচ্ছা আপাতত থাক, আমরা ক্যালকুলেশনটা ঠিক আছে, আমরা ক্যালকুলেশনটা আপাতত করবো না। 200√3, তাহলে এই যে 200√3 যে ডিস্টেন্সটা, এটা যাচ্ছে কত? 120 সেকেন্ডে। তাহলে স্পিড ইকুয়াল টু কত যাবে? স্পিড ইকুয়াল টু যাচ্ছে 200√3 বাই 120। 0 0 কেটে গেল, 2 10, 2 6, 2 5, 2 3, তাহলে কত হচ্ছে? 5√3/3, হ্যাঁ কি না? 5√3/3, তাহলে √3 ভ্যালুটা বস করে 1.732 বাই 3, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 6, 5 3 15, 5 7 86, 8.6/2, এটা কত হচ্ছে? তাহলে এটা প্রায় 2.9 এর কাছাকাছি বা 2.88 এর কাছাকাছি, যেটা কাছাকাছি কার আছে? 2.9 এর। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2.9 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। ওকে, চলো দেখো পরের কোশ্চেনটা, দেখো কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি দেওয়া আছে 17, এবিসি দেওয়া আছে 168, তারপরে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 94, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত? দেখো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালুটা কত? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এইটার ভ্যালুটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। সেটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এর আরো একটা মান হয়, সেই মানগুলো আমি আলাদা করে সূত্রগুলো বলে দিচ্ছি সব। তাহলে এখানে এক্ষেত্রে তাহলে এবিসি এর তো একটা মান আমরা পেলাম, এবিসি এর মান দেয়া আছে, এবিসি এর মান দেয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে, এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে, কিন্তু যেটা দেয়া নেই সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কোথা থেকে পাবো? খেয়াল রাখবে, আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যদি করি তাহলে কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো, প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ পাবো, হ্যাঁ কি না? তাহলে আমাদের যে যদি বার করতে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তখন কি হবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কত হচ্ছে? 94 দেয়া আছে, 94, তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289, আর এটা বিয়োগ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 9 দুগুণে 8, 188, তাহলে কত পাচ্ছি? 1 0 1 101, তাহলে এটার ভ্যালু পাচ্ছি 101। ঠিক আছে, 101 পাচ্ছি এর ভ্যালু হলো। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি দরকার? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান দরকার। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু এবিসি, এবিসির ভ্যালু কত? 168। চলো তারপরে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি এর মান কত? 17, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 101, মাইনাস এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কত? মাইনাসটা দিয়ে কমন নিলে এটা যাবে 94। ওকে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 3 8 24 4, 3 16 48 2 50, 504, আর এখানে আসছে 17 ইন্টু কত আসছে? এটা কত দিয়ে যায়? 7 দিয়ে যায়। ঠিক আছে, 7 17 কত হবে? 119 নাকি? তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত হচ্ছে? 7 17 119 প্লাস 504, তাহলে অ্যান্সার হচ্ছে 623। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস, এবার আমি যেটা বলছিলাম যে আমাদের এই ছোট ছোট সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কি সূত্র? যদি কখনো এ বি প্লাস বিসি প্লাস সি এ জানতে চাই, এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি জানতে চাই, এর মান হয়ে যাবে, মাথায় রাখবে, এর মান হয়ে যাবে কত? এর মান হয়ে যাবে কি? এর মান হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2, এই একটা মান। আর মনে রাখতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়ে যায় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু হয়ে যাবে 3abc। এই একটা জিনিস। আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর আরেকটা মান হচ্ছে এটা মাইনাস 3abc, এটার আরেকটা মান হচ্ছে হাফ ইন্টু ব্র্যাকেটে কি হবে? এ মাইনাস হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ,
বি মাইনাস সি তার হোল স্কোয়ার, ওকে, প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো অনেক সময় এইটার প্রয়োজন পড়ে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এর প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই সূত্র দিয়ে হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। চলো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা দেওয়া আছে দ্য সাম অফ দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড দ্য হাইট অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার 39 সেমি, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া? টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে 1716, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার? কত হবে অ্যান্সার? দেখো সাম অফ দ্য রেডিয়াস অফ দ্য বেস কত দেওয়া আছে এটা, তাহলে রেডিয়াস অফ দ্য বেস দেওয়া আছে। একটা সিলিন্ডারের অঙ্ক যখন করবো সিলিন্ডার সম্পর্কে আগে জানতে হবে। তাহলে একটা সিলিন্ডারের কনসেপ্ট কি আছে, একটা সিলিন্ডারের কনসেপ্ট কি আছে, একটা সিলিন্ডার আছে, রাইট? একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে যদি হাইট হয়, এটা হচ্ছে তার রেডিয়াস গেল, রেডিয়াস হচ্ছে আর। তাহলে আমাদের রেডিয়াস যদি আর হয়, হাইট যদি এইচ হয়, তাহলে যে কার্ভ সারফেস এরিয়া, যেটাকে আমরা সিএসএ বলি, কার্ভ সারফেস এরিয়া, এরিয়া যেটাকে আমরা বলি সিএসএ, সিএসএ কি হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, সরি 2 পাই আর এইচ, ঠিক আছে। আর টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু, টোটাল সারফেস এরিয়ার সাথে কি হয়, কার্ভ সারফেস এরিয়ার সাথে উপর আর নিচের যে ভূমিটা আছে সেটা যোগ হয়ে যায়। তাহলে টোটাল সারফেস এরিয়া বা টিএসএ ইকুয়াল টু কি হবে, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। তাহলে আমরা 2 পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে, 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ। আর এটার ভলিউম কি হয়, এটার ভলিউম হয়ে যায় কত, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এটা ঘন একক আর কি, ওকে। কিউব হবে, সেমি কিউব হলে সেমি কিউব, এটা স্কোয়ারে হয়, এটাও স্কোয়ারে হয়। তাহলে এখানে টোটাল সারফেস এরিয়াটা দেওয়া আছে, ভলিউমটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কেমন করে করবো একটু বুঝে নিই। তাহলে সাম অফ দ্য বেস এন্ড দ্য হাইট, অর্থাৎ আর প্লাস এইচ ইজ গিভেন, সাম অফ দ্য রেডিয়াস এন্ড বেস আর প্লাস এইচ ইজ গিভেন কত, 39। আর কি দেওয়া আছে, টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে। টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, এটা দেওয়া আছে কত, 1716, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি চেয়েছে, পাই আর স্কোয়ার এইচ এর ভ্যালু কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাকে এখান থেকে আর আর এইচ এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি একটু বুঝে নিই। চলো আমরা খুব ইজিলি আমরা এটাকে সলভ করবো। দেখো কিভাবে, আমরা এখান থেকে 2 দিয়ে যদি কেটে দিই, 8 দুগুণে 16, 1 5 দুগুণে 10, আবার 8 দুগুণে 16, 858 হচ্ছে। পাই গুণিত আর, পাই প্লাস এইচ হচ্ছে 39, আর এখানে হচ্ছে এটা। কাটাকাটি যাচ্ছে নাকি, 13 দিয়ে যাচ্ছে, আমি দেবো 13, 6 13 78, 78 সঙ্গে কত যোগ করলে 7, আবার 6 13 78, 3 দিয়ে করলে 22, ঠিক আছে না। তাহলে দেখো এটা 22 এর 7 হয় আমরা জানি, ইন্টু আর ইকুয়াল টু 22, 22 22 কেটে যাচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এখানে আর এর ভ্যালু দেখতে পাচ্ছি 7। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে 22 এর 7 গুণিত 7, আর এইচ এর ভ্যালু কত হয়ে যাবে, আর যদি 7 হয় তাহলে এইচ এর ভ্যালু 39 মাইনাস 7 হয়ে যাবে, অর্থাৎ 32। তো এখানে অ্যান্সার কত আসছে, 2 7 দুগুণে 14, 4 দুগুণে 8, লাস্টে ইউনিট ডিজিট 8 থাকবে, ইউনিট ডিজিট 8 আছে একটাই অপশনে, তাহলে 4928 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 4928 হচ্ছে অ্যান্সার, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এটা হচ্ছে অ্যান্সার। আমার বক্তব্য এত পুরোটা না করে, যখনই আমরা আর দেখতে পাচ্ছি 7, তাহলে নিচে ওপরে যদি 7 থাকে নিচে 7টা কেটে যাবে। আমি অপশন থেকে দেখবো যে কোনটা, অপশন থেকে দেখবো, ঠিক আছে, কোনটা 11 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। মানে একটু ভুল করলাম নাকি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8 আসছে, তো 4 2 6 8 8 9 17, হ্যাঁ। তো আমরা দেখবো যে অপশন থেকে কোনটা 11 দ্বারা ডিভিজিবল। দেখো এটাও 11 দ্বারা ডিভিজিবল, তো এটা হবে না, এটাও হতে পারে। তাহলে আমাদেরকে করে দেখতে হবে, কিছুই না, করে দেখতে হবে, কিছু করার নেই, আমাদেরকে পুরোটাই করে দেখতে হবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়ে যাবে, কারণ অপশন থেকে আমরা দেখবো কোনটা 11 দ্বারা ডিভিজিবল, 11 দ্বারা ডিভিজিবল এটাও হয়, ঠিক আছে। এটাও 8 5 13 আর 2 গ্যাপ করলে কত হচ্ছে, 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এটাও 11 দ্বারা ডিভিজিবল, সবগুলো 11 দ্বারা ডিভিজিবল, 11 দ্বারা ডিভিজিবল দিয়ে অনেক সময় হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হলো না, করেই দেখতে হবে, কিছু করার নেই, ওকে। তো এটা আমরা পেলাম। আচ্ছা, তার সাথে সাথে এই যে সিলিন্ডার আমরা করছি, সিলিন্ডারের আমরা বেশ কিছু জিনিস আমাদেরকে একটু যদি মাথায় রাখি তাহলে অনেক সময় উপকার হয়ে যায়। সেটা কি, একটা সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া এবং টোটাল সারফেস এরিয়ার যে রেশিও হবে সেটা খেয়াল রাখবে। কার্ভ সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া রেশিও হবে
সেটা হচ্ছে এইচ প্লাস আর বাই এইচ। এইচ প্লাস আর বাই এইচ, এটা একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। আর কি আমাদের মাথায় রাখার প্রয়োজন আছে? তারপরে আমাদেরকে মাথায় রাখতে হবে হলো সিলিন্ডারের ক্ষেত্রে একটা হলো সিলিন্ডার জিনিসটা কি হয়? হলো সিলিন্ডার হচ্ছে ভেতরটা ফাঁপা, ঠিক আছে? হলো সিলিন্ডার কি হয়? ভেতরটা ফাঁপা হয়। হলো সিলিন্ডারের ক্ষেত্রে ধরো এরকম আছে একটা, এই ভেতরটা ফাঁপা, এরকম আর কি, ঠিক আছে? তাহলে এই ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে এখানে যে ভলিউম অফ দ্য মেটাল, যে মেটালটা দিয়ে এটা তৈরি হয়, সেই মেটালের ভলিউম যদি জানতে চায়, অর্থাৎ ভলিউম অফ মেটাল যদি জানতে চায়, ভলিউম অফ মেটাল কি হবে? এটা মনে রাখবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। এইটা হচ্ছে বড়টার হচ্ছে ক্যাপিটাল আর, এই ছোটটার হচ্ছে স্মল আর, ঠিক আছে? স্মল আর রেডিয়াস দুটো আর কি দেওয়া আছে, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা একই উচ্চতা এবং একই রেডিয়াসের একটা সিলিন্ডারের মধ্যে কটা কোণ রাখতে পারবে? মনে রাখবে 3টে কোণ রাখতে পারবে। অর্থাৎ যদি হাইট আর রেডিয়াস এক হয়, তাহলে ভলিউম অফ সিলিন্ডার বাই ভলিউম অফ কোণ, ঠিক আছে? ভলিউম অফ কোণ কত হয়ে যাবে? 3টে কোণ থাকতে পারবে একটা সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ডারের 3 হলে এটা হবে 1, ঠিক আছে? যদি হাইট আর এ থাকে বা ম্যাক্সিমাম সাইজ ইনসাইড এ সিলিন্ডার, এটা যদি জানতে চায়, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারবে। আর যদি এর ভিতরে যদি বলে কটা স্কোয়ার রাখতে পারবো আমরা, স্ফেয়ার রাখতে পারবো আমরা ম্যাক্সিমাম সাইজ, ঠিক আছে? এর মধ্যে তাহলে একটা সিলিন্ডার আছে, এর মধ্যে কটা রাখতে পারবো আমরা এরকম স্ফেয়ার? তাহলে লিখতে হবে যদি আমাদের, ঠিক আছে, একটা সিলিন্ডারের মধ্যে যদি একটা থাকে, মানে যদি আমাদের এর হাইট যদি ডায়ামিটারের সঙ্গে সমান হয়, ঠিক আছে, তাহলে লিখবো হাইট অফ স্ফেয়ার ইকুয়াল টু diameter of height of the sphere equal to diameter of height of the cylinder equal to diameter of the sphere যদি হয়, ঠিক আছে? তাহলে ভলিউম অফ, তাহলে আমি উপরটাই লিখছি, এখানে দেখতে পাবে না, ভলিউম অফ সিলিন্ডার বাই ভলিউম অফ স্ফেয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 3/2 হয়ে যাবে, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অঙ্কটা শুধু তো করে দিলেই হলো না, এই টুকরো জিনিসগুলো জানলে কিন্তু অনেক উপকার হয়ে যায়। আবার পরে আরো অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে অবশ্যই বলবো। চলো পরেরটা কি দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডাটা। তাহলে নিচের যে ডাটাগুলো দেওয়া আছে তাদের মিডিয়ান জানতে চাওয়া হয়েছে। মিডিয়ান কাকে বলে? মিডিয়ানের মানে কি? মিডিয়ান হচ্ছে মধ্যমা, তাই তো? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। তাহলে মিডিয়ান আমরা কেমন করে বার করবো? মিডিয়ান বার করার ফর্মুলা কি? মিন, মিডিয়ান, মোড, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো তাহলে প্রথমে মিডিয়ান হচ্ছে কি, আমরা প্রথমে মিডিয়ান সম্পর্কে জানবো। মিডিয়ান হচ্ছে কি? মিডিয়ান কোনো ডাটার মিডিয়ান মানে কি? মিডিয়ান হচ্ছে কি? মিডিল নাম্বার অফ ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে কি? মিডিল নাম্বার অফ দ্য ডাটা, ঠিক আছে? মিডিয়ান হচ্ছে কি? দ্য মিডিল নাম্বার। মনে রাখবো মিডিয়ান হচ্ছে কি? দ্য মিডিল নাম্বার যখন the data arranged in ascending or descending order। ঠিক আছে, এখানে তাহলে বুঝবো আমরা কোনটা মিডিয়ান হবে। এবারে মিডিয়ানটা ডিপেন্ড করবে যে যতগুলো ডাটা দেয়া আছে, সেই যতগুলো অবজারভেশন দেয়া আছে, সেই অবজারভেশন গুলোর টোটাল নাম্বার অফ অবজারভেশন ইজ ইভেন না অড। যদি ইফ নাম্বার অফ অবজারভেশন যদি হয় অড, তাহলে মিডিয়ান কত হবে? তখন যে মিডিয়ান হবে সেটা হলো গিয়ে n+1 টার্ম, ঠিক আছে? যদি এনটা অবজারভেশন হয় এবং এনটা যদি হয় অড, ঠিক আছে, তাহলে মিডিয়ান হবে n+1 টার্ম, অর্থাৎ n+1 তম পদ। আর ইফ নাম্বার অফ অবজারভেশন n এটা যদি ইভেন হয়, তাহলে ইভেন হলে মিডিয়ান হবে কি? ইভেন হলে মিডিয়ান হবে n/2
n বাই 2 তম টার্ম প্লাস n বাই 2th প্লাস 1 8th টার্ম, অর্থাৎ n বাই 2 তম পদ আর n বাই 2 প্লাস 1 তম পদ বাই 2, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমরা প্রথমে, ঠিক আছে, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটাকে অ্যারেঞ্জ করব। তাহলে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে প্রথমে কত হবে 0.1, তারপরে আমরা দেখতে পাচ্ছি কত আছে 0.9, তারপরে কত আছে 1, তারপরে 1.1, 1.1 এর পর 2.3 নিশ্চয়ই, তারপরে 2.5, তারপরে কত আছে 2.5 এর পরে, 2.5 এর পরে কি আছে 3.9, তারপরে 4.2, তারপরে 4.6। তাহলে মোট কটা আছে দেখবো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 আছে। তাহলে 9 আছে মানে কোন পদটা হবে 9 একে 10 ফিফথ টার্ম। তাহলে মিডিয়ান ইকুয়াল টু কত হয় ফিফথ টার্ম, মিডিয়ান ইকুয়াল টু হয়ে যাবে, মিডিয়ান ইকুয়াল টু কত হবে, তাহলে মিডিয়ান ইকুয়াল টু হয়ে গেল 9 প্লাস 1 বাই 2, অর্থাৎ 10 5তম পদ ফিফথ টার্ম। তাহলে ফিফথ টার্মে কত আছে 1 2 3 4 5, তাহলে কত আছে 2.3, তাহলে 2.3 ইজ দ্য মিডিয়ান, অপশন ডি 2.3 ইজ দ্য মিডিয়ান। তাহলে এটা হচ্ছে মিডিয়ান আমাদের একটা আনগ্রুপ ডাটা। কিন্তু যদি এটা গ্রুপ থাকতো তাহলে লিখো, এবারে আরো কিছু জিনিস যা যা জানতে হবে আর কি সেগুলো একটু জেনে নিতে হবে। তো তাহলে এখানে যদি মিডিয়ান থাকে একটা গ্রুপ ডাটার, ঠিক আছে, যদি আনগ্রুপ না বলে গ্রুপ ডাটা থাকে তাহলে তখন কি হবে, তাহলে লিখে রাখো মিডিয়ান অফ এ গ্রুপ ডাটা, মিডিয়ান অফ এ, মিডিয়ান ফর্মুলা ফর গ্রুপ ডাটা। স্ট্যাটিস্টিক্স যদি ভালো করে করো খুব কাজে লাগে। গ্রুপ ডাটার জন্য কি, স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক প্রচুর আসে কিন্তু আমাদের রেলওয়ের এনটিপিসি বা রেলওয়ের যে কোনো পরীক্ষাতে, ঠিক আছে, সেটা কি যাবে, ঠিক আছে, লোয়ার বাউন্ডারি বা এল, ঠিক আছে, লোয়ার বাউন্ডারি ক্লাস মিডিয়ানের লোয়ার বাউন্ডারি প্লাস n বাই 2 মাইনাস সি, এন মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, মাইনাস সি, সি মানে হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস, বাই কত এফ, ঠিক আছে, এফ মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস মিডিয়ান ইন্টু আই, এন এল আই করে দাও, ঠিক আছে, আই মানে হচ্ছে ক্লাস উইডথ। তাহলে আমাদের এখানে যেটা লিখলাম সেগুলো প্রত্যেকটা লিখবো এলআই। এলআই মানে কি, এলআই মানে লিখে দাও লোয়ার বাউন্ডারি অফ দ্য ক্লাস মিডিয়ান, ঠিক আছে, লোয়ার বাউন্ডারি অফ দ্য ক্লাস মিডিয়ান, লোয়ার বাউন্ডারি অফ দ্য ক্লাস মিডিয়ান, তারপরে আই হচ্ছে কি ক্লাস উইডথ, ক্লাস ওয়াইড, অর্থাৎ ক্লাসটা কতটা চৌড়া, ওকে। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস মিডিয়ান, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস মিডিয়ান, আর কি আছে এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, মোট ফ্রিকোয়েন্সি কত, আর সি হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস, অফ দ্য ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরো অনেক কিছু জিনিস আমি বোঝাতে পারতাম কিন্তু এখানের জায়গা নেই, অন্যদিন অন্য যখন অঙ্ক করাবো তখন আমি এই গ্রুপ প্রপার্টির জন্য কি হবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। মোড কি, যে নাম্বারটা বেশিবার রিপিট করবে, দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল হুইচ অকার্স দ্য মোস্ট ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউটিং এ, মানে ডিস্ট্রিবিউশন অবজারভেশনের সেগুলো। চলো নেক্সট পরেরটা, a sum of money invested at the compound interest double itself in 12 years, in how many years it will become 4 times at the same rate of interest? Compound interest এর অনেক শর্ট ট্রিক্স আছে। তাহলে কোন একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল হচ্ছে 12 বছরে, কত বছরে 4 গুণ হবে? খুব ভালো প্রশ্ন। দেখো কোন একটা জিনিস আমি মনে হচ্ছে পি টাকা নিয়েছি আমি, তো পি টাকা ডবল হয়েছে, তাহলে পি টাকা ডবল হয়েছে মানে 2p হয়েছে, কত বছর সময় নিয়েছে 12 বছরে। তাহলে মনে রাখতে হবে যে কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, প্রত্যেকবার নির্দিষ্ট হারে টাকা বাড়তে থাকে, নির্দিষ্ট গুণের আকারে, মাল্টিপ্লাই ফ্যাক্টর আকারে। অর্থাৎ প্রথমবারে যদি কেউ দুগুণ হয়ে যায়, প্রথম 1 বছরে কেউ দুগুণ হয়ে গেলে পরের বছর আবার দুগুণ হবে, তারপর বছর আবার দুগুণ হবে, এইভাবে হয়। সিম্পল ইন্টারেস্টে কি হয়, প্রত্যেক গ্যাপে বাড়ে, কিন্তু এটা প্রত্যেক বছর গুণ আকারে বাড়ে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্টে যোগ হয়ে তৈরি হয়, কিন্তু এখানে গুণ হয়ে তৈরি হয়, ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, সিম্পল। তাহলে আমাদের কি বলেছে,
তাহলে বলছে 12 বছরে 2 গুণ হয়, তাহলে বলেছে 4 গুণ হবে কত বছরে, তাই না? তাহলে 4 গুণ হওয়ার জন্য যে দুগুণ জিনিসটা যেটা আছে সেটাকে আবার দুগুণ হতে হবে, যে জিনিসটা দুগুণ হয়ে আছে তাকে আবার দুগুণ হতে হবে, তবেই তো 4 গুণ হবে। সেটাই তো 4 গুণ তৈরি করবে। আর কোনো একটা জিনিস একবার দুগুণ হতে, কোনো একটা প্রিন্সিপাল একটা রেটে দুগুণ হতে 12 বছর সময় লাগে, তারপরে এবার আবার দুগুণ হতে আবার 12 বছর সময় লাগাবে, তাহলে টোটাল কত বছর সময় লাগছে? 12 + 12 24 বছর সময় লাগাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 24। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। দ্য সাম 1/2 + 1/6 + 1/12 প্লাস ডট ডট করে 1/n × n + 1 ইজ কত হবে? তাহলে এটা কেমন করে করব? দেখো 1 2 প্লাস 1 6 প্লাস 1 12 প্লাস ডট 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 করে 1/n × n + 1 এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কেমন করে করব? এই দুইটাকে আমরা লিখতে পারছি 1 × 2, তারপরটাই লিখতে পারবো 2 × 3, তারপরটাই লিখতে পারি 3 × 4, তারপরে ডট 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 করে 1/n × n + 1। দেখো ডিটেলে করলে অনেক বড় রকম করে করা যায়, কিন্তু আমরা যখনই দেখবো যে আমরা এমন জিনিস ভাবে ভাঙছি যে এই দুটো একটা সিকুয়েন্সিয়াল সিরিজে আছে এবং তাদের গ্যাপটা আছে উপরে 1, এই নিচের দুটোর গ্যাপটা যদি উপরে দেয়া থাকে তাহলে এদের ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায় 1/1 মানে 1/1 মানে হচ্ছে এটা ফার্স্ট, আর 1/last মানে হচ্ছে এটা 1/1 - 1/last, এটা যাবে উত্তর। তাহলে n + 1 - n 1/n + 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে n/n + 1। ঠিক আছে, শুধু মনে রাখবে যে ওরকম করে যদি থাকে ডাইরেক্ট যদি এই দুটোর, শুধু লিখে রাখবে একটা জিনিস, যদি এই দুটোর গ্যাপ উপরে দেয়া থাকে, ঠিক আছে, যদি গ্যাপ দেয়া থাকে তাহলে ফর্মুলা হচ্ছে কি গ্যাপ ইজ গিভেন। ঠিক আছে, গ্যাপ যা থাকবে, গ্যাপ ইজ গিভেন যদি থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 1/1 - 1/last, মানে এই ফ্যাক্টর গুলোর মধ্যে আর কি। আর যদি গ্যাপ না দেয়া থাকে, গ্যাপ ইজ নট গিভেন, গ্যাপ দেয়া নেই, তখন কি হবে? 1/গ্যাপ into 1/1 - 1/last, ব্যাস এটা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। চলো নেক্সট পরেরটা, সাতেরটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন 2 numbers 5 দেয়ার প্রোডাক্ট হচ্ছে এত, সাম অফ দিস নাম্বার। দুটো সংখ্যার বিয়োগফল দেয়া আছে 5, গুণফল দেয়া আছে এত, যোগফল কত হবে? তাহলে যোগফল আর বিয়োগফল দেয়া আছে, তাহলে গুণফলটা, এই যোগফল আর বিয়োগফল, যোগফলটা চেয়েছে, বিয়োগফল দেয়া আছে আর গুণফল দেয়া আছে। তাহলে কেমন করে করবো? ওকে, বিয়োগফলটা দেয়া আছে এখানে। তাহলে দেখো আমাদের দেয়া আছে কি x - y = 5, আর xy এর ভ্যালু দেয়া আছে কত এটা। তাহলে আমাদের যোগফলটা চেয়েছে, x + y চেয়েছে। তাহলে মনে রাখবো যে কোন একটা জিনিসের x + y চেয়েছে, তাহলে এখানে আমাদের কোন ফর্মুলা লাগবে দেখো তো। আমাদের খুব ইজি করে বললে, যখন মাইনাস আর এখানে xy ছিল, সরি গুণফলটা দেয়া ছিল মানে xy দেয়া ছিল, যদি আমাদের এটা বার করতে হয় তাহলে এটা বার করার জন্য আমরা এটা স্কোয়ার মনে রাখবো কি, এটা স্কোয়ার = x + y তার হোল স্কোয়ার - 4xy, এটা লাগাবো কাজে। আর যদি এটার প্রয়োজন পড়ে তাহলে আমরা কাজে লাগাবো x - y তার হোল স্কোয়ার + 4xy, ব্যাস। তো আমরা এটাই করবো, x + y তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে x - y তার হোল স্কোয়ার + 4xy। x - y মানে কত আছে? 5, 5 এর স্কোয়ার + 4 গুণিত xy মানে হচ্ছে 336। তাহলে 25 প্লাস এটা কাজে লাগাও, তাহলে কত যাচ্ছে? 24 এর 4 হাতে হলো 2, 3 4 12 দিয়ে 14, 4 হাতে হলো 2, 3 4 12 দিয়ে 14, এটা পেলো কত হচ্ছে? 9 6 1469। এই 1469 কার স্কোয়ার? এখানে অপশন থেকে দেখতে পাচ্ছি 37 এর ছাড়া কারো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এটা 37 স্কোয়ার। ঠিক আছে, এটা হলো 37, কারণ 7 স্কোয়ারই 9 হয়। তাহলে আর কিছু করার দরকার নেই, আমরা 37 ডাইরেক্টলি করে দিতে পারি। তুমি তো কিছু ভুল করোনি, তাই না? তাহলে অপশন 37 ছাড়া আর কিছু হওয়ারও নয়। ঠিক আছে, এটা ভুল করেছি, এটা আমরা এখানে 1344 হবে, এটা 1344 হবে। 3 4 24 হাতে হলো 2, 3 4 12 দিয়ে 14, 4 হাতে হলো 1, 3 4 12 13। ঠিক আছে, তাহলে কত যাচ্ছে? 1369। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট আগলা পরের কোশ্চেন কি দেয়া আছে বলছে an investor invest 1/2 part of his money 5%, 1/4 part of the money 10%, and the rest at 8%.
আফটার 2 year হিজ ইনকাম ইজ 2800, দেন ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কেমন করে করবো, চলো। তাহলে টোটাল টাকার 1/2 ভাগ, 2 ভাগের 1 ভাগ রাখা আছে কততে, 5%। 4 ভাগের 1 ভাগ রাখা আছে কত, 10%। ওকে, আর বাকিটা রেস্ট রাখা আছে কত, 8%। তাহলে একটা কথা ভাবো যে আমি কত টাকা নেবো, আমি নিচ্ছি 400 টাকা, কারণ 2 দিয়ে এবং 4 দিয়ে যাবে। আমি ধরে নিচ্ছি প্রিন্সিপালটা হচ্ছে 400, প্রিন্সিপালটা আমি ধরে নিচ্ছি 400, প্রিন্সিপালটা ধরে নিচ্ছি 400। তাহলে 400 প্রথমে 1/2, তাহলে 400 টাকার 1/2 মানে কত টাকা, 200 টাকা। তাহলে 200 টাকা 5% হারে 2 বছর, তাহলে কত টাকা সুদ পাবো, কেটে গেল। তাহলে কত টাকা পাচ্ছি, 5 4 20 টাকা। তারপরে 400 টাকার 1/4, 400 টাকার 1/4 মানে কত টাকা, 100 টাকা। 100 টাকা 10% হারে 2 বছর, তাহলে কত টাকা পাচ্ছি, 20 টাকা। আর বাকি রয়েছে কত, রেস্ট। তাহলে 200 কে 300 হয়ে গেছে, আর রয়েছে কত, 400 টাকা। রেস্ট মানে কত, রেস্ট মানে কত রয়েছে গো, বাকিটা 300 টাকা। 400 টাকা, 100 টাকা বাকি রয়েছে, সেটা আমি কত পার্সেন্ট করে, 8% করে 2 বছর। তাহলে কত টাকা হচ্ছে, মোট 16 টাকা। তাহলে টোটাল আমি কত টাকা সুদ পেলাম, 40 20 20 40 10 56 টাকা। তাহলে এই 56 ইউনিট সুদ পাচ্ছি, সেটার ভ্যালু কত আসছে, 2800। তাহলে 56 ইউনিট মানে যদি 2800 হয়, ঠিক আছে, তাহলে কত দিয়ে কাটছি দেখো তো। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 2800/56। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু। আমাদের প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপাল কত ইউনিট নিচ্ছে, 400 ইউনিট নিচ্ছে। তাহলে আমাদের 400 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, এখানে 28 দিয়ে কাটলে 100, 28 দুগুণে 56 2, এখানে কত যাচ্ছে আবার 2 দিয়ে করলে 50। ওকে, তাহলে আমরা 50 গুণিত 400 পাচ্ছি। তাহলে 4 5 20, তার গায়ে 3টে শূন্য, তাহলে 20,000 টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, এইরকম অঙ্কগুলো যদি পার্ট পার্টে থাকে, কোনো একটা প্রিন্সিপাল ধরবো, কত প্রিন্সিপাল ধরবো, এই যে 1 2 1 4 যেটা দেয়া থাকবে, নিচে যেটা থাকবে তাদের এলসিএম করে দেখবো দুটোই কোনটাকে ভাগ করছে, সেটা আমি ধরে নেবো। এইভাবে আমরা করে নিতে পারি। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 30 মাইনাস রুট ওভার অফ 30 মাইনাস রুট ওভার অফ 30 মাইনাস, এরকম ধরে দেয়া আছে। তো এটার অ্যান্সার কত হবে, এটা দেখি অনেকেই বুঝতে পারছে কিভাবে। তো যদি এই ধরনের অঙ্ক থাকে, এগুলো একটু ডিটেলস গুলো একটু জেনে নাও কিভাবে করব। যদি আমরা দেখি যে এরকম রুটের তলায় রুট আছে, রুটের তলায় রুট আছে, যদি দেখি আমরা যে এমন একটা সংখ্যা দেওয়া রয়েছে দ্বারা দুটো সংখ্যার ফ্যাক্টর, দেখো এই সংখ্যাটা হচ্ছে 5 আর 6 এর ফ্যাক্টর, এবং তাদের যদি ডিফারেন্স থাকে 1, কত ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে 1। যদি ডিফারেন্সটা দেয়া থাকে, এখানে কত দেয়া আছে, 1 1, কিছু দেয়া নেই মানে 1 দেয়া আছে। ঠিক আছে, কিছু দেয়া নেই মানে 1 দেয়া আছে। তাহলে এমন সংখ্যাটা যদি থাকে যেটাকে দুটো সংখ্যার ফ্যাক্টরে আমরা লিখতে পারবো, তাহলে সবসময় মাইনাস যদি দেয়া থাকে তাহলে ছোট ফ্যাক্টরটা উত্তর। কিন্তু যদি থাকতো এটা প্লাস 30 প্লাস 30 প্লাস 30 প্লাস ডট ডট করে যদি থাকতো, এখানে যে উত্তরটা আসতো, এখানেও তো 5 আর 6 এর এটা ফ্যাক্টর, যেহেতু প্লাস আসে এখানে হবে 6। ঠিক যেরকম করে যদি আমাদের এখানে যদি থাকতো 72 মাইনাস 72 মাইনাস 72, তাহলে এটা ডট ডট করে যদি ইনফাইনাইট থাকতো, এটাকে 8 আর 9 গুণফল করা যেত এবং এদের গ্যাপটা হচ্ছে 1। তাহলে যেহেতু মাইনাস আছে, এখানে হবে অ্যান্সার 8। এই জিনিস, ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা। ওকে, তো এইভাবে আমরা মনে রাখতে পারতাম আর কি, এবং মনে রাখতে হবেও, এইভাবেই মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার আশা করি। এর সাথে সাথে আর কি, যদি এরকম ফ্যাক্টর না থাকে, অর্থাৎ ইন জেনারেল যদি থাকে যে a প্লাস রুট ওভার অফ a প্লাস রুট ওভার অফ a প্লাস ডট 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 করে ইনফাইনাইট, যে কোনো সংখ্যার যদি থাকে, তখন আমরা কিভাবে করব, যে কোনো সংখ্যার যদি থাকে আমরা কিভাবে করব। তো খেয়াল রাখো, যদি যে কোনো সংখ্যার আমাদের এখানে অঙ্ক করে থাকে, তাহলে আমরা এটাকে কেমন করে করতে পারি, যে এটার অ্যান্সার কত যাবে, রুট ওভার অফ 4a রুট ওভার অফ 4a প্লাস 1 প্লাস 1/2। ঠিক আছে, রুট ওভার অফ 4a প্লাস 4a প্লাস 1/2। আচ্ছা, এবারে যদি বলি স্যার এটা কি আদৌ ঠিক হচ্ছে, আমরা কি একটু দেখবো। হ্যাঁ, দেখতেই পারি আমরা। তুমি এটার সাহায্যে তুমি দেখে নিতে পারো। ধরো 3 4 30 এর জন্য যদি করি আমরা, 30 গুণিত 4 প্লাস 1 প্লাস 1/2, তাহলে কত যাচ্ছে, রুট ওভার অফ 121 প্লাস 1/2 না, তাহলে 121 মানে কত, 11 প্লাস 1/2 অর্থাৎ 12/2 মানে 6। এটা সবার জন্য, ঠিক আছে। আর যদি এটা মাইনাস থাকতো, অর্থাৎ a মাইনাস রুট ওভার অফ a মাইনাস রুট ওভার অফ a মাইনাস, এরকম যদি ইনফাইনাইট থাকতো, তাহলে কি উত্তর হতো, যে কোনোর জন্য, অর্থাৎ a প্লাস a মাইনাস 1/2। তাহলে তোমরা আমাকে কমেন্ট উত্তর দাও, যদি এখানে থাকে 5 প্লাস রুট 5 প্লাস ডট ডট করে ইনফাইনাইট, তখন উত্তরটা কত হবে। ঠিক আছে,
আমি প্লাসের আর মাইনাসের বলে দিলাম, এরকম প্লাস মাইনাস দুটোই তো কম্বিনেশনে থাকতে পারে, তাদের কত উত্তর হবে সেগুলো জানাবে। ঠিক আছে, আমি বলে দেবো আবার কোনো একটা ক্লাসে, অবশ্যই আমি শেয়ার করে দেবো। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য পেন্টিং অফ অল সারফেস অফ 10 মিটার লং হলো স্টিল পাইপ হুজ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডায়ামিটারস দেওয়া আছে। দ্য কস্ট অফ দ্য পেন্টিং one semi square of the surface is এত, পার সেমি স্কোয়ারে 0.515 করে কস্ট যদি হয় পুরোটার কস্ট কত পড়বে। দেখো আমাদের একটা হলো সিলিন্ডার দেওয়া আছে, পাইপ মানেই তো হলো সিলিন্ডার, তাহলে একটা হলো সিলিন্ডার দেওয়া আছে, বা আমি যদি এইভাবে ভাবি, এইভাবে আমি আঁকছি সিলিন্ডারটাকে, এই হচ্ছে ব্যাপার, একটা পাইপ দেওয়া আছে, তাই তো, মনে করে একটা পাইপ দেওয়া আছে, এই দেওয়া আছে, এই দেওয়া আছে, এই যে লম্বা যেটা আছে এটা 10 মিটার লং, 10 মিটার মানে 1000 সেন্টিমিটার। এবারে একটা ডায়ামিটার দেওয়া আছে কত, এখান থেকে একটা দেওয়া আছে আর এখান থেকে একটা দেওয়া আছে ছোটটা, তাহলে ক্যাপিটাল আর দেওয়া আছে কত 17/2, আর একটা দেওয়া আছে স্মল আর ইকুয়াল টু 15/2, একটা 8.5, একটা হচ্ছে 7.5 দেওয়া আছে, তাই তো। তাহলে আমাদের যদি পুরোটার যে কতটা লেন্থ হচ্ছে দেখো, তাহলে আমাদের কত টোটাল কতটা জায়গা পেন্ট করছে, আমরা এই এই ভেতরের গাটা করবো, এই বাইরের গাটা করবো, অর্থাৎ বাইরের টোটাল সার্ফেস এরিয়া, ভালো করে দেখো আমরা কতটা করবো, এই বাইরের চারদিকটা, অর্থাৎ সিএসএফ বাইরের যে কার্ভ সার্ফেস এরিয়া, অর্থাৎ 2 পাই ক্যাপিটাল আর এইচ এটা করব, প্লাস 2 পাই স্মল আর এইচ এটাও করব, আর এই পোর্শনটা করব, ঠিক এই পোর্শনটা, দুই দিকেরই এই পোর্শনটা, এইটুকু এরিয়াটা করতে হবে, এই মাঝখানেটা তো হবে না, তাহলে আমাদেরকে বাদ দিতে হবে 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ এই পুরোটা কত পাই আর স্কোয়ার, এখানেও একটা আছে এখানেও একটা আছে, দুই দিকে, তাহলে 2 পাই আর স্কোয়ার হবে। ভালো করে দেখো এইদিকেও একটা আছে এদিকেও একটা আছে না, তাহলে এটা পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে দুটোই মিলে কত হচ্ছে 2 পাই আর স্কোয়ার, বা একটা এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কত পাই স্মল আর স্কোয়ার, তাহলে এইটুকু হচ্ছে কত পাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এখানেও তাই, তাহলে দুটো হচ্ছে ব্যাস, তাহলে 2 পাই, তাহলে 2 পাই পুরোটাতে কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালুগুলো আস্তে আস্তে বোঝাতে থাকি, 2 গুণিত পাই কমন, এখানে হচ্ছে আর এইচ প্লাস আর এইচ, ঠিক আছে, বা এখানে 2 পাই আর পুরো কমন নিয়ে নাও, দিয়ে 2 পাই এইচ কমন নাও, আর প্লাস আর এখানে প্লাস 2 পাই আর মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ব্যাস। তাহলে আমরা ধীরে ধীরে পুরোটা ক্যালকুলেশন করে নিই, তাহলেই হবে। তাহলে 2 গুণিত পাই মানে 22/7 গুণিত এইচ মানে কত দেওয়া আছে 1000, আর প্লাস আর মানে হচ্ছে কত, আমরা এই দুইটা যোগ করে দিলে কত হচ্ছে 16 হচ্ছে, আর সাথে 15.16 হচ্ছে এখানে 16, আচ্ছা, প্লাস 2 গুণিত পাই মানে 22/7, আচ্ছা এটা যদি বিয়োগ করে দিই একটা হবে কত আর প্লাস আর ইন্টু আর মাইনাস পার হবে, আর প্লাস আর কত যাচ্ছে 16, আর মাইনাস আর হয়ে যাচ্ছে কত 1, ব্যাস। তাহলে আমরা পুরোটা যদি কমন নিয়ে নিই 2 গুণিত 22/7 মানে 44/7, 44/7 আর 16 যদি পুরোটা কমন নিয়ে নিই থাকবে কত 1000, আর এখানে 1 করে, তাহলে 1001, তাহলে 1001কে 7 দিয়ে কাটলে কত যায়, 7 দিয়ে কাটলে 7 14 98, আর তাহলে 2 3 7 21, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 44 গুণিত 16 গুণিত 143, এটা হচ্ছে আমাদের পুরোটার এরিয়া যেটাকে রং করতে হবে। এবার কত হিসাবে রং করছি 0.15 করে, তাহলে অ্যান্সার কত হবে, কস্ট টোটাল কত পড়ছে 44 গুণিত এটা গুণিত 0.15, তাহলে 0.15 কে যদি আমরা 44 দিয়ে গুণ করি, তাহলে 44 কে 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 44 গুণিত 15, 4 15 60, আর 4 15 60, তাহলে কত আসছে 660, দুটো আগে দশমিক 6.6, তাহলে 6.6 ইন্টু এটা গুণিত 143, এটা আসছে অ্যান্সার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করবো, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা দেখবো কত আসবে অ্যান্সার, লাস্টে 80 আসতে পারে মনে হচ্ছে আমার, 6.6 গুণিত 16 গুণিত 143, এইটা পুরোটা গুণ করতে হবে, তাহলে কত আসবে, তাহলে 80 তো সবেতেই আসছে, তাহলে আমাদের একটু করে দেখতে হবে, কিছু করার নেই, আমাদেরকে এটা একটু সলভ করে দেখতে হবে, তাছাড়া উপায় নেই। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু করে নিই, চলো তাহলে কি আসছে দেখ, এটা আমরা সলভ করবো। তাহলে দেখো আমরা প্রথমে 16 সঙ্গে 143 কে গুণ করবো, 300, আমি দুটো বেশি না দুটো ডিজিটকে গুণ করবো, দুটো ডিজিট তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। 3 ছক 18 8 হাতে এলে 1, 3 ছক 18 8 হাতে এলে 1, হ্যাঁ না দুটো ডিজিটকে করলেও হবে না, আমাদেরকে করতে হবে পুরো গুণটাই করতে হবে, তাহলে এই গুণটা করে দেখে নেবে, এই গুণটা করলে কত আসছে দেখো তো, এই পুরো গুণটা করলে এটার সাথে এটা গুণ করলে আসবে কত, এটার সাথে এটা গুণ করলে
300 3 48 8 হাতে হইলো 4 4 64 4 68 8 হাতে হইলো 6 16 কে 16 22 এটা আসছে। তাকে আবার গুণ করছি আমরা, হ্যাঁ তাকে আবার গুণ করছি আমরা 6.6 দিয়ে, এটাকে আবার 6.6 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তো আমরা যদি এটাকে 6.6 দিয়ে গুণ করি কত আসবে? 6 48 8 হাতে হলো 4, 6 48 8 হাতে হলো 4। যাই হোক, এটা দেখে নেবে, এটার অ্যান্সার আসবে তোমাদের, পুরো গুণটা আমি করছি না, অ্যান্সার আসবে অপশন বি, ঠিক আছে। এই অ্যান্সারটা আসবে এটা অপশন বি, অর্থাৎ 15 1 1 এটা, তাহলে এটা আসবে। এটাকে আমরা ইয়ে দিয়ে করতে পারতাম, কি বলে, আমরা এটাকে ডিজিটাল সাম দিয়ে করতে পারতাম, ঠিক আছে। তো এটা অ্যান্সার আসছে এটা, কোনটা করে দেখে নিলাম আমরা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের 10টা সেটের অঙ্ক। যারা 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 এই ক্লাসটার পিডিএফটা কালেক্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম থেকে কিংবা অ্যাপ থেকে কিন্তু টেলিগ্রামটা পিডিএফটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আগামী ক্লাসে।